আপনার কাছে জানতে চাওয়া আপনি বুদ্ধিমান নাকি মেধাবী, এরকম কথা শুনে আপনি একটু অবাক হতেই পারেন। কিন্তু আমার সঙ্গে যাদের পরিচয় আছে, বিশেষ করে 1994 সাল থেকে তো আমি প্রফেশনে আছি, তারা জানে আমি এরকমই। একটু ভাবুন, উইথ বিজয়ের ভিডিওগুলো যদি আপনি শেষ অবধি দেখেন, বুঝতে পারবেন কিভাবে চলার পথে অনেক সময় এমন কিছু ছোটোখাটো ঘটনা ঘটে যেটা পরিচিত কারোর কাছে শেয়ার করা যায় না, আপনি পারছেনও না, এবং শেষ অবধি দেখে যদি সাবস্ক্রাইব করে রাখেন, তবে আজকেরটা না হলেও ঠিক পরেরটাই হয়তো আপনার সমস্যার সঙ্গে কিছুটা মিল হতেও পারে। সেটা দেখে সেই সময়ে সমস্যার সঙ্গে যেটা আপনি মানিয়ে নিতে পারছেন, বা আমার সমস্যা এতটা বাড়তই না যদি আমি এটা করতাম, এটা আমার জানা তো আছেই, আমি তো আগে ভেবে দেখিনি। এই যেমন কোনো এক রিটায়ার্ড দম্পতি আমার কাছে এসেছিলেন, ওনার দুটি মেয়ে, ছোট কন্যা সন্তানের জন্যই উনি মূলত আমার কাছে এসেছিলেন। ছোট সন্তানের জন্ম ছক আমাকে দিয়ে করালেন, করে জানতে চাইলেন যে আমার কন্যা সন্তান একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিল, সার্ভিস করতেন, হঠাৎ করে কাজটা গেছে, আপনি কাইন্ডলি আমাকে একটু বলবেন যে আমার মেয়ে কি আদৌবার কাজ পাবে। আমি বিচার টিচার করে টোরে বললাম যে যদি আমাকে আপনার ভরসা থাকে, আপনি তো ফার্স্ট টাইম আমার কাছে এসেছেন, যদি ভরসা থাকে আমি আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি আগামী 4-5 মাসের মধ্যে চাকরি হবে কিনা জানি না, তবে একটা সম্ভাবনা আছে। আর সম্ভাবনাটা যদি বাস্তবায়িত হয়, তার জন্য আমি প্রতিকারটা লিখে দিচ্ছি, আপনার পছন্দের জায়গা থেকে কিনে নেবেন, ব্যাস এই পর্যন্তই। আমি সাধারণত পাথরটা রাখি না, কিনে নেবেন। তারপরে কিছুক্ষণ চুপ করে থাকার পর আমার মনে হলো উনি হয়তো আরও কিছু জানতে চাইছেন। তখন ভদ্র মহিলা বললেন যে অ্যাকচুয়ালি আমি তো এখনও রিটায়ার হইনি, আমার হাজব্যান্ড রিটায়ার হয়েছে, তা আমাকে এখনও 1 বছর বাকি আছে রিটায়ার হতে, তা আমি তো সকালে বেরিয়ে যাই। তা আমার কন্যা সন্তানের যে কথাটা আপনাকে বলা হয়নি, আমার কন্যা সন্তান, ছোটো কন্যা সন্তানের বিয়ে হয়েছিল, একটি পুত্র সন্তান নিয়ে বাপের বাড়িতে এসেছে, ডিভোর্স মামলা চলছে। তা সেই ব্যাপারে আমার হাজব্যান্ড এতটাই দুশ্চিন্তায় পড়েছেন যে আমি চলে যাওয়ার পর পাড়ার মন্দিরে সকাল সন্ধ্যে দুবেলা যায়, মন্দিরে মাথা ঠোকে, কেঁদে বলে যে আমি তো জীবনে কখনো কারোর কোনো ক্ষতি করিনি, কারোর খারাপ চিন্তাও করিনি, তাহলে আমার জীবনই এরকমটা হলো কেন ঠাকুর, তা এটা কি কিছু করা যাবে? তা আমি বললাম, দেখুন আপনার হাজব্যান্ডের ব্যাপারটা কি করতে পারবো আমি জানি না, আপনি তো শুধু আপনার মেয়ের সার্ভিসের ব্যাপারে এসেছিলেন, আমি ছকটা আরেকটু ভালোভাবে দেখে নিয়ে ওনাকে আমি বললাম যে আপনার মেয়ের মিউচুয়াল ডিভোর্স হবে, এটুকু আপনাকে কথা দিতে পারি, এবং সেটা আগামী 1 বছরের মধ্যেই হতে পারে, এবং ডিভোর্সের আগেই একটা বন্ধু জুটতে পারে, আসতে পারে, এবং সেই বন্ধুর সঙ্গেই হয়তো ডিভোর্সের পর বিয়ে হবে। ভদ্রলোক আমাকে বললেন যে আমার পরিবারে, বিশেষ করে আমার ছোটো মেয়ে তো কোনোদিনই কোনো ছেলে বন্ধু ছিল না। এখন হয়তো সত্যি আপনি ঠিক বলছেন, কিন্তু আপনার মেয়ের ছক দেখে আমার মনে হয়েছে এটাই সত্যি এবং এটাই ঘটবে। কিন্তু এবারে আসছি, এটা তো আমি বললাম, এর জন্য কোনো প্রতিকারও করতে হবে না, কিন্তু আপনি যে আপনার মিসেস যে বললেন যে আপনি মন্দিরে গিয়ে মাথা ঠুকছেন, এই জায়গাটা কিন্তু আপনার মিসেসের কথা মতো আমার দ্বারা কোনো প্রতিকার করা সম্ভব না। তবে আপনি যদি আমাকে সত্যিই ভরসা করেন, আমি আপনাকে একটা কথা বলবো, যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম আর কি, যে আপনি মেধাবী না বুদ্ধিমান, আপনি বলুন তো, আপনি সত্যি মেধাবী না বুদ্ধিমান? আপনি তো মেধাবী, এটা শিওর। তাই নিজের যোগ্যতায় সার্ভিস করেছেন, সদ্য রিটায়ার হয়েছেন, একটা ফ্ল্যাট বাড়ি করেছেন, 4 চাকা গাড়ি আছে। মিসেস বললে আমি কী করে বুঝলেন 4 চাকা গাড়ি? আরে চাবিটা তো আমার সামনেই রাখা আছে, সেই হিসেবেই বুঝলাম 4 চাকা গাড়ি আছে। এই মতো অবস্থায় আপনি মেধাবী না হওয়া তো সম্ভব না। এবারে বলুন, সত্যিই কি বুদ্ধিমান? যদি বুদ্ধিমান হতেন, তাহলে কি আপনি মন্দিরে গিয়ে মাথা ঠুকে কাঁদতেন? বললেন না, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, দুটোই মেয়ের মধ্যে এই ছোটো মেয়েকে খুব যত্নে মানুষ করেছে, সব বাবা মাই মানুষ করে। আমি যেটা বলছিলাম, আপনি যদি বুদ্ধিমান হতেন, তাহলে মন্দিরে গিয়ে কি মাথা ঠুকে কাঁদতেন? কেঁদে হচ্ছেটা কি আপনি ভাবুন একবার। এই যে মন্দিরে গিয়ে কাঁদছেন, মাথা ঠুকছেন, কাঁদা এক জিনিস, আর মাথা ঠোকার সঙ্গে কাঁদা এক জিনিস। এই যে আপনি মন্দিরে গিয়ে মাথা ঠুকে কাঁদছেন, তাতে করে আপনার মাথাতে আঘাত লাগছে, আচ্ছা আমি ধরেই নিলাম আপনার মাথায় আঘাতে লাগছে না, কিন্তু মন্দিরে দেবতার, আপনার ইষ্ট দেবতার যে বাসস্থান, তার পাথরটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, হ্যাঁ কি না হচ্ছে? তো উনি চুপ করে আছে, কোনো উত্তর দিতে পারেননি। আচ্ছা, যদি কারোর বাসস্থানে আপনি ভেঙে দেন,
সেই ব্যক্তি কি আপনার প্রতি প্রসন্ন হবে? আমার তো মনে হয় না। এবার আপনি নিজে ভাবুন, আপনার কাছে আপনার কোনো পরিচিত ব্যক্তি এসেছেন আপনার কাছ থেকে কোনো সাহায্য নেবার জন্য। তিনি যদি আপনার দরজায় দুম দুম করে ধাক্কা মারে বা বেলটা অহরহ বাজিয়ে যান, আপনি দরজা খুললে তার প্রতি কি প্রসন্ন হয়ে কথা বলবেন? আমার তো মনে হয় না। ঠিক সেরকমই ঈশ্বরের মানে দেবতার মন্দিরে গিয়ে আপনি প্রার্থনা করছেন, গিয়ে মাথা ঠুকছেন। মাথা ঠোকার ফলে কি হচ্ছে? দেবতাদের রুষ্ট হবে, আপনার প্রতি তো পছন্দ হবে না। এই জায়গা থেকে আপনাকে আমি একটা বললি, এর জন্য কোনো প্রতিকারের দরকার নেই। পাথর তারপর কিচ্ছু আমি প্রেসক্রাইব করছি না, যেটা অন্য জায়গা থেকে আমি কিনে নিতেন, করতে হবে না। যদি আমার প্রতি ভরসা থাকে, আপনি সেকেন্ড টাইমে একবার দেখা করুন, আপনাকে আমি একটা স্তব দিয়ে দেবো। সেই স্তবটা আপনি নিয়মিত মন্দিরে দুবেলা গিয়ে পাঠ করুন। ঠাকুরের কাছে আপনি কাঁদতেই পারেন, মনের কথা বলতেই পারেন। এতে কি হবে? আপনার চিন্তাটা একমুখী হবে, মনের মধ্যে একটা প্রসন্নতা আসবে এবং আপনি ঠান্ডা মাথায় ভাবতে পারবেন অ্যাকচুয়ালি আপনার কী করা উচিত, কী করা উচিত না। এবং এতে আপনার বাড়ির পরিবেশটাও অনেক স্বাভাবিক হবে। এই কিছুদিন পর আপনি আপনার অ্যাডভোকেটের মানে মেয়ের জন্য নিযুক্ত যে অ্যাডভোকেট আছে ওনার সঙ্গে কথা বলবেন। আমি আপনাকে মেয়ের মিউচুয়াল ডিভোর্স করিয়ে দেবো না, কারণ আমি আইন জানি না। অ্যাডভোকেটের দ্বারাই মিউচুয়াল ডিভোর্স হবে এবং দেখবেন বিয়ে হবে। বেশ কিছুদিন পর মানে আফটার 1.5 years উনি আমাকে জানিয়েছিলেন যে হ্যাঁ, ওনার মেয়ের একটা সার্ভিস তো হয়েছে, মিউচুয়াল ডিভোর্সও হয়েছে এবং বিয়েও হয়েছে। এবারে এটা দেখে যদি আপনার মনে হয়, মানে এটা শুনে যদি আপনার মনে হয় যে এরকম ঘটনা ঘটতেও পারে, তাহলে আপনি সাবস্ক্রাইব বা শেয়ার করে রাখবেন। পরবর্তী ভিডিওটা হয়তো আপনার বা আপনার পরিচিত কারোর সমস্যার সঙ্গে কিছুটা মিলে যেতে পারে, যেটা সবসময় পাথরের হয় না। আপনি জানেন দেশে থেকে বেরিয়ে আসার উপায়টা কি, যেটা আপনি ভাবতে পারছেন না, সেই উপায়টাই হয়তো আপনাকে আমি জাস্ট বাদলে দিতে পারি। এই পর্যন্তই।